হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 6-এর জন্য একটা নতুন চ্যাপ্টার। তো ক্লাস 6-এর ভূগোল থেকে আমি পৃথিবীর প্রধান পরিমণ্ডল আজকে এটা আলোচনা করব। ঠিক আছে, তো চলো দেরি না করে এটা স্টার্ট করি। তো এখানে কি বলেছে, তোমরা হয়তো প্রথম অধ্যায়ে পড়েছ পৃথিবী একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। মানুষ এখনও বেঁচে আছে কারণ এখানে কি আছে, মাটি, জল ও বায়ু, জীবন ধারণের উপযোগী এই উপাদানগুলি পৃথিবীতে বর্তমান। ঠিক আছে, এটা বাস্তব কথা। তো পৃথিবীর উপরিভাগকে বলে ভূপৃষ্ঠ। কি বলে? পৃথিবীর উপরিভাগকে কি বলে? ভূপৃষ্ঠ বলে। এটা মনে রাখবে। এটি একটি জটিল অঞ্চল যেখানে পরিবেশের প্রধান তিনটি উপাদান পরস্পর মিলিত হয়েছে। এগুলি হলো শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল। তো যদি বলে যে পরিবেশের তিনটি উপাদান কোথায় মিলিত হয়েছে? ভূপৃষ্ঠে। এটি একটি কী অঞ্চল? জটিল অঞ্চল। ঠিক আছে, পৃথিবীর যে কঠিন অংশের উপর আমরা বাস করি তাকে বলা হয় শিলামণ্ডল। মানুষ যেখানে বসবাস করে তাকে কী বলা হয়? শিলামণ্ডল। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। কি বলেছে এখানে? যে ভূপৃষ্ঠ থেকে, ঠিক আছে, মাটি থেকে একটা গ্যাসীয় উপাদান বা আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, একে কী বলা হয়? একে বলা হয় বায়ুমণ্ডল। তারপর এখানে আছে যে এই স্তরে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্যাসগুলো রয়েছে। এখানে কি কি আছে? এখানে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্যাসগুলো আছে। ভূপৃষ্ঠের বিশাল অংশ অধিকার করে আছে কি? জল। কি আছে? জল। এই বিশাল জল বাক্যে বলা হয় বায়ুমণ্ডল। কি বলা হয়? বায়ুমণ্ডল বলা হয়। ভূপৃষ্ঠের বিশাল অংশ অধিকার করে কি আছে? জল আছে। আর এই বিশাল জল বাক্যে কী বলা হয়? বায়ুমণ্ডল বলা হয়। বায়ুমণ্ডলের জল বিভিন্ন রূপে বিরাজ করছে, যেমন বরফ, জল ও জলীয় বাষ্প। কি কি? বায়ুমণ্ডলের জল বিভিন্ন রূপে বিরাজ করছে, যেমন কি বরফ, জল ও জলীয় বাষ্প। এই তিনটি প্রধান পরিমণ্ডল ছাড়াও আরেকটি পরিমণ্ডল রয়েছে, সেটি হলো কি? জীবমণ্ডল। সংকীর্ণ মণ্ডলের পৃথিবীর মাটি, জল ও বায়ুর উপস্থিতি বিরাজমান এবং সকল ধরনের জীবের অস্তিত্ব দেখা যায়, তাই একে বলা হয় জীবমণ্ডল। ঠিক আছে, পৃথিবীকে কেন জীবমণ্ডল বলা হয়? কারণ এখানে মাটি আছে, জল আছে, বায়ুর উপস্থিতি আছে এবং সকল ধরনের জীবের অস্তিত্ব পাওয়া যায়, তার জন্য এখানে একে জীবমণ্ডল বলা হয়েছে। শিলামণ্ডল ভূত্বকের শিলাসমূহ এবং পাতলা মাটির স্তর শিলামণ্ডলের অন্তর্ভুক্ত। কি কি? ভূত্বকের শিলাসমূহ এবং পাতলা মাটির স্তর শিলামণ্ডলের অন্তর্ভুক্ত। এছাড়া বিভিন্ন জৈব ও অজৈব উপাদানসমূহ এই মণ্ডলে পাওয়া যায়। কি? এছাড়া বিভিন্ন জৈব ও অজৈব পদার্থসমূহ কি এই মণ্ডলে পাওয়া যায়? কোথায়? শিলামণ্ডলে পাওয়া যায়। এখানে সকল জীব তাদের জীবন ধারণের প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানগুলি পায়। ভূপৃষ্ঠকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা কি? একটা হলো মহাদেশ আর একটা হলো মহাসাগর। ভূপৃষ্ঠকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা মহাদেশ আর একটা হলো মহাসাগর। ভূপৃষ্ঠে বিস্তৃত স্থলভাগ মহাদেশ এবং ভূপৃষ্ঠে বিস্তৃত যে বিশাল জলভাগ এটা কি? এটা হলো মহাসাগর। মনে রাখবে। ক্লিয়ার? চিত্র 5.1-তে প্রদর্শিত পৃথিবীর মানচিত্রটি লক্ষ্য করো। মানচিত্রটিতে দেখবে পৃথিবীর সকল মহাসাগর একে অপরের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তাই সাগর ও মহাসাগরের জলতল পৃথিবীর সর্বত্র একই থাকে। সাগরের এই জলতলকে আমরা সমুদ্রপৃষ্ঠ বলে থাকি। মহাসাগরগুলি মতো পৃথিবীর সকল মহাদেশগুলি একে অপরের সঙ্গে যুক্ত। কি? সমুদ্রপৃষ্ঠকে শূন্য ধরে সমুদ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর স্থলভাগের উচ্চতা পরিমাপ করা হয়। তো পৃথিবীর স্থলভাগের উচ্চতা কীভাবে পরিমাপ করা হয়? সমুদ্রপৃষ্ঠ থেকে। ঠিক আছে, তো পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। তার উচ্চতা কত? 8,848 মিটার। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতের গভীরতা 11,022 মিটার। তো প্রশান্ত মহাসাগরের মধ্যে কি আছে? মারিয়ানা খাত আছে। আরেকটা প্রশ্ন গেল, এর গভীরতা কতটুকু? 11,022 মিটার। পৃথিবীর গভীরতম খাত হলো এটি। কোনটি? মারিয়ানা খাত হলো পৃথিবীর গভীরতম খাত। ঠিক আছে, তোমরা কি কল্পনা করতে পারো যে সমুদ্রের গভীরতা মাউন্ট এভারেস্টের উচ্চতা থেকেও বেশি? চিন্তা করতে পারছো এখন কতটুকু গভীরতা সমুদ্রের? ঠিক আছে,
তো এখন কি আসছে, এখন আসছে মহাদেশসমূহ। তো আমি লাস্টে এই তুমি কি জানো এইগুলা আলোচনা করে দেবো, এখন এখানে যাব না, শেষে এটা আলোচনা করে দেব। তো মহাদেশসমূহ, পৃথিবীতে প্রধানত 7টি মহাদেশ আছে। এরা বিশাল জলবক দ্বারা বিচ্ছিন্ন। কি পৃথিবীতে যে 7টি মহাদেশ আছে এটা কী দ্বারা বিচ্ছিন্ন? জলভাগ দ্বারা। কি কি? এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা। কি? অ্যান্টার্কটিকা। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা। তো আমরা কোথায় থাকি? আমরা থাকি এশিয়ায়। ঠিক আছে। 5.1-তে পৃথিবীর মানচিত্র লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে বেশিরভাগ স্থলভাগ উত্তর গোলার্ধে অবস্থান করেছে। ঠিক আছে। তো চিত্রটা আমি দিইনি এখানে, তোমরা চিত্রটা বই থেকে দেখে নাও। এশিয়া আয়তনের দিক থেকে বিভিন্ন মহাদেশগুলির মধ্যে মধ্য এশিয়ায় পৃথিবীর বৃহত্তম মহাদেশ। মানে আয়তনের দিক থেকে মহাদেশগুলির মধ্যে এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। ঠিক আছে। এশিয়া কি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 1/3 এই মহাদেশ দখল করে আছে। কতটুক? 1/3 স্থলভাগ। এটি পৃথিবীর পূর্ব গোলার্ধে অবস্থিত। কর্কটক্রান্তির রেখা এই মহাদেশের উপর দিয়ে গিয়েছে। এই মহাদেশের পশ্চিম দিকে রয়েছে ইউরাল পর্বত, আর ইউরাল পর্বত এশিয়াকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন করেছে। তো যদি আমাদের কাছে প্রশ্ন আসে যে আমাদের যে এশিয়া মহাদেশকে পশ্চিম দিক থেকে কে ভাগ করে রেখেছে? ইউরাল পর্বত। কে? ইউরাল পর্বত। আর এই ইউরাল পর্বত এশিয়াকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন করে আছে। কার থেকে? ইউরোপ থেকে। মনে রাখবে আমাদের এই মহাদেশে পশ্চিম দিকে আছে কি? ইউরাল পর্বত। আর এই পর্বত এশিয়াকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন করে আছে। ঠিক আছে। বাস্তবে এই মহাদেশ দুটি একটানা বিস্তৃত একটি ভূখণ্ড, তাই ইউরোপ ও এশিয়ার ভূখণ্ডকে একত্রে ইউরেশিয়া বলা হয়। তো ইউরেশিয়া কাকে বলা হয়? ইউরোপ এবং এশিয়ার ভূখণ্ডকে একসাথে ইউরেশিয়া বলা হয়। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। মনে রাখবে। পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি? পামির। পৃথিবীর একাধিক বৃষ্টিবহুল অঞ্চল ভারতের মৌসিনরাম প্রভৃতি এই মহাদেশে অবস্থিত। এটা মনে রাখবে। ঠিক আছে। এখন আমরা আলোচনা করব ইউরোপ নিয়ে। আয়তনে ইউরোপ মহাদেশটি এশিয়া থেকে অনেক ছোট। এই মহাদেশ এশিয়ার পশ্চিমে অবস্থিত। ঠিক আছে। আয়তনে ইউরোপ এশিয়া থেকে অনেক ছোট। এটি মহাদেশ হিসাবে পরিচিত। এটি কিন্তু এশিয়ার পশ্চিম দিকে অবস্থিত। সমুদ্রবৃত্ত এই মহাদেশের উপর দিয়ে বিস্তৃত। এই মহাদেশটি 3 দিক সমুদ্র বেষ্টিত। পৃথিবীর মানচিত্র থেকে এর অবস্থান তোমরা নির্দেশ করতে পারবে। তো আয়তনের দিক থেকে কি ইউরোপ কি ছোট? কার থেকে? এশিয়া থেকে। এটি এশিয়ার পশ্চিম দিকে আছে। আর এই যে সমুদ্রবৃত্ত আছে, এই সমুদ্রবৃত্ত থেকে তোমরা দেখতে পারবে যে এই মহাদেশের উপর দিয়ে গিয়েছে। ঠিক আছে। আফ্রিকা এশিয়ার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। এশিয়ার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। এই মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা 0 ডিগ্রি অক্ষরেখা বিস্তৃত। তো কোন মহাদেশের উপর দিয়ে বিষুবরেখা বা 0 ডিগ্রি অক্ষরেখা গিয়েছে? এটা লিখবে আফ্রিকা। ঠিক আছে। এই মহাদেশের একটি বিশাল অংশ উত্তর গোলার্ধে অবস্থিত। কোথায়? উত্তর গোলার্ধে অবস্থিত। চিত্র 5.1 লক্ষ্য করলে দেখতে পাবে এটি একমাত্র মহাদেশ যার উপর দিয়ে বিষুবরেখা, কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা বিস্তৃত রয়েছে। মানে যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে বিষুবরেখা, কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা, এই 3টি রেখা কোন মহাদেশের উপর একই সঙ্গে আছে? আফ্রিকার উপর। ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা এই মহাদেশে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা এই মহাদেশে অবস্থিত। ঠিক আছে। তো আমরা এখানে শিখলাম একটা প্রশ্ন যে সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? আফ্রিকা মহাদেশে। ঠিক আছে। সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? আফ্রিকা মহাদেশে। এই মহাদেশটি চারদিকে সাগর ও মহাসাগর দ্বারা বেষ্টিত। পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে তোমরা দেখবে যে পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ এই মহাদেশের উপর দিয়ে প্রভাবিত হয়েছে। তো আরেকটা প্রশ্ন এখানে চলে আসলো যে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ। আর এই মহাদেশের উপর দিয়ে এটা প্রভাবিত হয়েছে। মানে কার উপর? আফ্রিকার উপর দিয়ে।
আফ্রিকার মানচিত্রের দিকে বা আফ্রিকার মানচিত্রের কোন দিকে দিয়ে বিষুবী রেখা, কর্কটক্রান্তি রেখা আর হলো মকরক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে তা খেয়াল করো। তো পড়ার সাথে সাথে আমি সবার কাছে একটু পার্ডন চাইবো, মানে ক্ষমা চাইবো যে আমার একটু টাং স্লিপ আছে, ঠিক আছে? তার জন্য আমার অনেকগুলো ওয়ার্ড উচ্চারণে হয়তো বা তোমরা ভাববে যে ভুল হচ্ছে, কিন্তু ভুল না, আমার টাং স্লিপের জন্য এগুলো আমার উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব যে যদি আমার এই ভুলের জন্য তোমাদের পড়তে অসুবিধা হয় আমি ক্ষমা প্রার্থী, ওকে? আর অনেকেই আমাকে কমেন্ট করে জানায় যে আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারি না। উচ্চারণে কোনো সমস্যা না, সবাইকে বলে দিচ্ছি যে আমার টাং স্লিপ আছে, আমার অনেক সময় কথা বলতে বলতে আটকে যাই, ওইটা আমার উইক পেন হতে পারে, কিন্তু আমি এটাকে উইক পেন মানি না, কারণ সবারই একটা না একটা উইক পেন থাকে। তো এটা আমার উইক পেন, আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো যদি আমার এই প্রবলেমের জন্য তোমরা বুঝতে একটু অসুবিধা হয়, ঠিক আছে, তোমরা যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে বলবে কমেন্ট বক্সে। তারপর এখানে আছে কি উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। কি? উত্তর আমেরিকা হলো পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। এটি দক্ষিণ আমেরিকার সঙ্গে সংকীর্ণ স্থলভাগ দ্বারা যুক্ত। এই সংকীর্ণ স্থলভাগটি পানামা যুজক নামে পরিচিত। তো উত্তর আমেরিকা যখন দক্ষিণ আমেরিকার সঙ্গে সংকীর্ণ স্থলভাগ দ্বারা যুক্ত থাকে তখন এই স্থলভাগটিকে বলা হয় কি? পানামা যুজক। তো পানামা যুজক যদি পরীক্ষায় আসে যে পানামা যুজক মানে কি, তোমরা তখন বলবে যে উত্তর আমেরিকা যে সংকীর্ণ অংশটি দক্ষিণ আমেরিকার সঙ্গে যুক্ত আছে ওই সংকীর্ণ স্থলভাগটিকে বলা হয় কি? পানামা যুজক। এই মহাদেশটি সম্পূর্ণভাবে উত্তর ও পশ্চিম গোলার্ধে অবস্থিত। এটি 3টি মহাসাগর দ্বারা বেষ্টিত। তোমরা কি এই মহাসাগরগুলির নাম জানো? বিশাল রকি পর্বতমালা, বিখ্যাত তৃণভূমি প্রেরি এই মহাদেশে অবস্থিত। তো এটা কিন্তু মাস্ট বি পড়বে যে রকি পর্বতমালা বিশাল আর বিখ্যাত তৃণভূমি প্রেরি, ঠিক আছে? এই দুইটা রকি পর্বতমালা আর হলো প্রেরি তৃণভূমি কোথায় আছে? কোথায় আছে? উত্তর আমেরিকায় আছে। কোথায় আছে? উত্তর আমেরিকায় আছে। ওকে, একটু জুম আউট করে নেই, দেখে এখানে আছে কি না। হ্যাঁ, এই যে এই দেখো উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা এই যুজকটা আছে, এটাকে কি বলে? পানামা যুজক বলে, ঠিক আছে? দক্ষিণ আমেরিকা, এই মহাদেশের বেশিরভাগ অংশই দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তোমরা বলতে পারবে কি এই মহাদেশের পূর্ব ও পশ্চিম দিকে কোন দুটি মহাসাগর অবস্থিত? পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কি? আন্দিজ। কি? আন্দিজ। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হলো কি? আন্দিজ। এই মহাদেশের পশ্চিম দিকে অবস্থিত আর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। এই মহাদেশে পৃথিবীর বৃহত্তম নদী আমাজন অবস্থিত। তো আমরা এখানে আরেকটা জিনিস শিখে ফেললাম যে দক্ষিণ আমেরিকায় পৃথিবীর বৃহত্তম নদী আমাজন অবস্থিত, আর এখানেই কি আছে? পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ। কি আছে? আন্দিজ। যে আন্দিজ পর্বতশ্রেণী এটাও আছে কোথায়? দক্ষিণ আমেরিকায়। আমাজন কোথায় আছে নদী? আমাজন নদীর আছে কোথায়? দক্ষিণ আমেরিকায়, মনে রাখবে, ওকে? তারপর আছে কি? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। কি? অস্ট্রেলিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। এই মহাদেশ সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এই মহাদেশটির চারদিকে সাগর ও মহাসাগর দ্বারা বেষ্টিত, এজন্য একে দ্বীপ মহাদেশ বলা হয়। যদি তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে দ্বীপ মহাদেশ কাকে বলা হয়? অস্ট্রেলিয়াকে। অ্যান্টার্কটিকা এই মহাদেশটি সম্পূর্ণভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এই বিশাল মহাদেশটির প্রায় মাঝখানে দক্ষিণ মেরুবিন্দু বা কুমেরু মেরুবিন্দু অবস্থিত। এই মহাদেশটির কি কোথায় অবস্থিত? অ্যান্টার্কটিকা, দক্ষিণ গোলার্ধে। এই মহাদেশটি প্রায় মাঝখানে দক্ষিণ মেরুবিন্দু বা কুমেরু বিন্দু অবস্থিত, ঠিক আছে? দক্ষিণ কোথায় আছে? এই যে মহাদেশটি আছে এই মহাদেশটির প্রায় মাঝখানে দক্ষিণ মেরুবিন্দু আছে বা কুমেরু বিন্দু আছে। দক্ষিণ মেরু অঞ্চল তথা কুমেরু অঞ্চলে অবস্থিত হওয়ায় সারা বছরই এই মহাদেশে পুরো বরফের আবরণ আবৃত থাকে। কোনো স্থায়ী জনবসতি এখানে নেই। তবে অ্যান্টার্কটিকায় অনেক দেশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। মানে এখানে কি করেছে?
অনেক দেশ এই অ্যান্টার্কটিকা কী করেছে, অনেক দেশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। আমাদের দেশ ভারতও সেখানে গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। এগুলি হলো মৈত্রী ও দক্ষিণ গাঙ্গোত্রী। এগুলি কি মৈত্রী ও দক্ষিণ গাঙ্গোত্রী। ওকে, তারপর কি আছে বায়ুমণ্ডল। পৃথিবীকে কি বলা হয়, নীল গ্রহ বলা হয়। ঠিক আছে, পৃথিবীর শতকরা ৭১ বেশি অংশ জল এবং শতকরা ২৯ স্থল দ্বারা আবৃত। বায়ুমণ্ডলের জলের বিভিন্ন রূপ, যেমন বরফ, জল ও জলীয়বাষ্প। কি বায়ুমণ্ডলে জলের বিভিন্ন রূপ আছে, এগুলো কি বরফ, জল ও জলীয়বাষ্প নিয়ে গঠিত। সাগর, মহাসাগর, নদী ও হ্রদের প্রবাহমান জল, হিমবাহগুলির বরফ, ভূগর্ভস্থ জল ও বায়ুমণ্ডলের জলীয়বাষ্প, এরা প্রত্যেকেই বায়ুমণ্ডলের অন্তর্ভুক্ত। দেখো এখানে দেওয়া আছে একটা ব্লক। ঠিক আছে, তুলনামূলক আয়তন। এটা পৃথিবীর মোট জলের 97% এর বেশিও জল পাওয়া যায় মহাসাগরগুলিতে। কোথায় পাওয়া যায়? মহাসাগরগুলিতে পাওয়া যায়। ওকে, তো এবং এই জল এতই নোনতা যে মানুষ একে ব্যবহার করতে পারবে না। অবশিষ্ট জলের একটা বিরাট অংশ বরফের চাদর বা বলতে পারো বলতে পারো হিমবাহ রূপে অথবা ভূগর্ভস্থ জল হিসেবে রয়েছে। অতি ক্ষুদ্র অংশ রয়েছে স্বাদু বা মিষ্টি জল রূপে, যা মানুষের ব্যবহারযোগ্য। সুতরাং পৃথিবী একটি নীল গ্রহ হওয়া সত্ত্বেও ব্যবহারযোগ্য জলের জন্য আমাদের জল সংকটের সম্মুখীন হতে হয়। ওকে, দেখো এখানে দেওয়া আছে এই সবটা কি মহাসাগরের জল, এটা আমরা শুধু ইউজ করি, আর বাকি সবটা কি বরফের চাদরে আবৃত। ওকে, তো মহাসাগর সমূহ বায়ুমণ্ডলে একটা বিরাট অংশ বা একটা বড় অংশ মহাসাগর সমূহ, এরা সকলেই একে অপরের সঙ্গে যুক্ত। মহাসাগরের জল সর্বদা গতিশীল। মহাসাগরের জলে প্রধানত 3 প্রকার গতি দেখা যায়। কীরকম গতি দেখা যায়? 3 প্রকার। একটা হলো সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা ও সমুদ্র স্রোত। আয়তনের দিক থেকে পৃথিবী 5টি প্রধান মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর আর হলো দক্ষিণ মহাসাগর। ঠিক আছে, কি আয়তনের দিক থেকে পৃথিবীর 5টি প্রধান মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর ও দক্ষিণ মহাসাগর। ওকে, আর তরঙ্গ 3টি কি? একটা হলো সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা আর সমুদ্র স্রোত। প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর। পৃথিবীর প্রায় 1/3 জুড়ে এর বিস্তৃতি। ঠিক আছে, পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা খাত এখানে আছে, আমরা একটু আগে পড়লাম। তো প্রশান্ত মহাসাগরের আকৃতি অনেকটা বৃত্তের মতন। এর চারদিকে ঘিরে আছে এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ। পৃথিবীর মানচিত্রের দিকে তাকাও এবং প্রশান্ত মহাসাগরের চারদিকে মহাদেশগুলি অবস্থান খুঁজে বের করো। এই দেখো, ঠিক আছে। তো তারপর এখানে তোমরা পড়বে যে আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এর আকৃতি অনেকটা ইংরেজি অক্ষর এস এর মতন। তো মনে রাখবে, যদি বলে যে প্রশান্ত মহাসাগরের আকৃতি কীরকম, আকৃতি অনেকটা বৃত্তের মতন, এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আটলান্টিক মহাসাগর হলো কি অনেকটা ইংরেজি অক্ষর এস এর মতন। এই মহাসাগরের পশ্চিম দিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পূর্ব দিকে ইউরোপ ও আফ্রিকা অবস্থিত। ঠিক আছে, আটলান্টিক মহাসাগরের উপকূল রেখা অত্যন্ত খাঁজকাটা বা ভগ্ন। এরূপ অনিয়মিত ও ভগ্ন উপকূল রেখা স্বাভাবিক পোতাশ্রয় ও বন্দর গঠনের জন্য আদর্শ। এরূপ অনিয়ত ও ভগ্ন উপকূল রেখা স্বাভাবিক পোতাশ্রয় ও বন্দর গঠনের জন্য আদর্শ। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এটি ব্যস্ততম মহাসাগর। বাণিজ্যিক দিক থেকে কি আটলান্টিক মহাসাগর একটা ব্যস্ততম মহাসাগর। ভারত মহাসাগর এমন একটি মহাসাগর যার নাম একটি দেশের নামে, সেই দেশটি হলো আমাদেরই ভারত। এই মহাদেশের আকৃতি প্রায় ত্রিভুজাকার। তো আমাদের ভারত মহাসাগর আকৃতি কীরকম?
ভারত মহাসাগরের আকৃতি হলো ত্রিভুজাকার। এর উত্তরে কি আছে? উত্তরে এশিয়া, পশ্চিমে আফ্রিকা এবং পূর্বে অস্ট্রেলিয়া মহাদেশ আছে। সুমেরু মহাসাগরটি সুমেরু বৃত্তের মধ্যে অবস্থিত। এটি উত্তর মেরুকে ঘিরে বিস্তৃত। এই মহাসাগরটি বেরিং প্রণালী দ্বারা প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত। এই মহাসাগরটি কি বেরিং প্রণালী দ্বারা প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত। এটি উত্তর আমেরিকা ও ইউরেশিয়া উত্তর ভাগের উপকূল দ্বারা বেষ্টিত। দক্ষিণ মহাসাগরটি অ্যান্টার্কটিকা মহাদেশে ঘিরে অবস্থিত। দক্ষিণ মেরু থেকে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এর বিস্তার। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের দক্ষিণ অংশে এই মহাসাগরটি মিশে গেছে। কোনটি? অ্যান্টার্কটিকা মহাদেশকে যে ঘিরে আছে দক্ষিণে মহাসাগরটি। ঠিক আছে, এখন কি? বায়ুমণ্ডল, যাকে ইংরেজিতে বলে অ্যাটমসফিয়ার। পৃথিবীতে যে গ্যাসীয় আবরণ আছে বা পৃথিবীর যে গ্যাসীয় আবরণ দ্বারা আবৃত তাকে বলা হয় কি? তাকে বলা হয় বায়ুমণ্ডল। বায়ুর এই পাতলা আবরণ পৃথিবীর এক অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ উপাদান। বায়ুমণ্ডল আমাদের শ্বাসকার্য চালানোর জন্য প্রয়োজনীয় বায়ুর যোগান দেয় এবং সূর্যরশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের রক্ষা করে। বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত, মানে মাটি থেকে উপরে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। তবে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের দিকে থেকে 100 কিমি পর্যন্ত বিস্তৃত বিভিন্ন স্তর নিয়ে মূলত পর্যালোচনা করা হয়। মানে নর্মালি তো বায়ুমণ্ডল 0 থেকে 10,000 কিমি অবধি, ঠিক আছে এখানে, কিন্তু এখান থেকে 100 কিমি অবধি এখানে কতগুলো লেয়ার আছে, এই লেয়ারগুলো আমরা এখানে পড়ব। তো বায়ুমণ্ডলের যে লেয়ার বা স্তর, এটাকে 5টা ভাগে ভাগ করা যায়। কিভাবে? 5টা ভাগে ভাগ করা যায়। এটা হলো ট্রপোস্ফিয়ার, এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তো সবার উপরে কে আছে? ট্রপোস্ফিয়ার। আর শেষে কে আছে? এক্সোস্ফিয়ার। মনে রাখবে, পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরের নাম কি? ট্রপোস্ফিয়ার। আর সবচেয়ে উপরের স্তরের নাম কি? এক্সোস্ফিয়ার। ঠিক আছে, বায়ুমণ্ডল প্রধানত 2টি গ্যাসীয় উপাদান থাকে বায়ুমণ্ডলে, একটা হলো নাইট্রোজেন, একটা হলো অক্সিজেন। ঠিক আছে, বিশুদ্ধ ও শুষ্ক বায়ুতে এই দুটি উপাদানের পরিমাণ প্রায় 90%। এর মধ্যে আছে নাইট্রোজেন কত? 38%, অক্সিজেন 21%। বাকি 1%-এর মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, আর্গন প্রভৃতি গ্যাস ও অন্যান্য উপাদান। ঠিক আছে, জীবের শাসন কার্যের জন্য যেমন অক্সিজেন প্রয়োজন, তেমনি জীবদেহ গঠনে নাইট্রোজেন অত্যন্ত আবশ্যক। তবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অতি নগণ্য হলেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভূপৃষ্ঠে বিকিরিত তাপ শোষণ করে পৃথিবীকে উষ্ণ রাখতে সাহায্য করে। এছাড়া উদ্ভিদের খাদ্য তৈরিতে ও বৃদ্ধির জন্য এই গ্যাস অত্যন্ত প্রয়োজন। উচ্চতা অনুসারে বায়ুমণ্ডলের ঘনত্বের তারতম্যের পার্থক্য হয়। ঠিক আছে, সমুদ্র পৃষ্ঠে এর ঘনত্ব সবচেয়ে বেশি, আর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এর ঘনত্ব সবচেয়ে কম বা কমতে থাকে। তো মনে রাখবে, বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়? সমুদ্র পৃষ্ঠে। কোথায়? সমুদ্র পৃষ্ঠে। আর যতই তুমি উপরে উঠবে তখন বায়ুর যে ঘনত্ব আছে এটা কমতে থাকবে, মানে তখন তোমার শরীরে চাপ ফিল হবে যে বাতাস আসলে কী, তখন তুমি সেটা বুঝতে পারবে। তার জন্য যখনই ফ্লাইটে মানুষ চড়ে তখন জানলা অফ থাকে, কারণ বায়ুমণ্ডলের চাপ তখন কম থাকে। ঠিক আছে, তোমরা হয়তো জানো যে বায়ুর ঘনত্ব কম বা কমে যাওয়ার কারণে পর্বত আরোহীদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। তাই উঁচু পর্বত আরোহণের সময় পর্বত আরোহীরা অক্সিজেনের সিলিন্ডার বহন করে নিয়ে যেতে হয়। অবশ্য উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। বায়ুমণ্ডল পৃথিবীর উপর সবসময় চাপ দেয়। এই চাপ স্থান ভেদে ভিন্ন হয়, কোনো স্থানে উচ্চচাপ আর কোনো স্থানে নিম্নচাপ হয়। ঠিক আছে, বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল দিকে প্রভাবিত হয়। বায়ুর চলাচলকে বলা হয় কি? বায়ুপ্রবাহ বা বাতাস। মনে রাখবে। তারপর কি আছে? জীবমণ্ডল। জীবমণ্ডল হলো মাটি, জল ও বায়ুর সংস্পর্শে গঠিত একটি সংকীর্ণ অঞ্চল। এই অংশে জীবজগতের অস্তিত্ব দেখা যায় বলে পৃথিবী অদ্বিতীয় গ্রহ, মানে এর মতো আর কোনো গ্রহই নাই। এখানে বিভিন্ন প্রজাতির জীব রয়েছে যাদের আকৃতিতে পার্থক্য দেখা যায়, যেমন বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া আকারে অতি ক্ষুদ্র এবং স্তন্যপায়ী প্রাণীরা আকারে অতিশয় বৃহৎ।
মানুষসহ সকল জীবের এই জীবমণ্ডলে নিজেদের অস্তিত্ব বজায় রাখার এবং বেঁচে থাকার জন্য একে অপরের সঙ্গে যুক্ত। ওকে, বায়ুমণ্ডলে বা জীবমণ্ডলে অন্তর্গত জীবদের প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো উদ্ভিদ জগৎ ও একটা কি প্রাণী জগৎ। পৃথিবীর প্রধান তিনটি পরিমণ্ডলেই পারস্পরিক সম্পর্কযুক্ত, কোনো না কোনোভাবে একটি আরেকটি দ্বারা প্রভাবিত। যেমন আমাদের কাঠের প্রয়োজন মেটানোর জন্য গাছ কাটা বা কৃষিকাজের জন্য জমি পরিষ্কার করা প্রকৃতির কারণে ঢালু জায়গা থেকে মাটি দ্রুত অপসারণ ঘটতে পারে। একইভাবে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ কারণে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় যে অনেক সময় কোনো স্থলভাগ জলভাগের নিচে ডুবে যেতে পারে। সম্প্রতি সুনামির ফলে যেমন ঘটেছিল, তখন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল ভাগের কিছু অংশ জলের নিচে ডুবে গিয়েছিল। নদী ও হ্রদগুলা বর্জ্য পদার্থ সমূহ নিক্ষেপ করার ফলে জলাশয়গুলির জল মানুষ ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। ঠিক আছে, জলাশয়ের এইরূপ দূষিত জল জলজ প্রাণীদের প্রভূত ক্ষতি করে। তারপর কি আছে একটা পিকচার। তারপর যানবাহন, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া বায়ুমণ্ডলকে দূষিত করছে। কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বৃদ্ধি ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে। একে বলা হয় ভূ উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। সুতরাং পৃথিবীর সম্পদ ব্যবহারের একটা সীমা থাকা দরকার, যাতে শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্যে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। তারপর এখানে দেখো কি আছে, এখানে কিছু সংজ্ঞা আছে যে মহাদেশ কাকে বলে, মহাসাগর কাকে বলে, দ্বীপ কাকে বলে, দ্বীপ মহাদেশ প্রণালী, যোজক, ভূ উষ্ণায়ন। ঠিক আছে, এগুলা আমি এখানে বলছি যে তোমরা এটা স্ক্রিনশট রেখে দাও, রেখে শিখে ফেলবে। ঠিক আছে, তো যদি আজকের এই ডিসকাস, ঠিক আছে, আজকে তোমাদের সামনে আমি পৃথিবীর প্রধান পরিমণ্ডল নিয়ে আলোচনা করলাম। যদি আজকে এই ডিসকাস তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। যারা যারা প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিও দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।